আমরা যে কথা বলি সেই কথা বা বাক্যের পেছনে কিন্তু একটা গোপন শক্তি কাজ করে, একটা শক্তি যা শব্দগুলোকে প্রাণ দেয়। আর সেই শক্তির উৎস আর কিছুই না, সেটা হলো ভার্ব বা ক্রিয়া। তো চলুন আজ আমরা ভার্বের সেই গোপন জীবনের রহস্যটা একটু জেনে আসি। আচ্ছা, ভার্ব কি? এই প্রশ্নটা শুনলেই কেমন যেন স্কুলের সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, তাই না? সাধারণত উত্তরটা আসে, এটা একটা অ্যাকশন ওয়ার্ড, মানে যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়। আর সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষের কাছে ভার্বের পরিচয় কিন্তু এটুকুই। কিন্তু প্রশ্ন হলো, ভার্ব কি আসলেই শুধু একটা অ্যাকশন ওয়ার্ড? না, একদমই না। ভার্ব আসলে এর চেয়ে অনেক বেশি কিছু। বলা যেতে পারে ভার্ব হলো একটা বাক্যের ইঞ্জিন, মানে এটাই পুরো বাক্যটাকে চালায়। তাহলে প্রশ্ন হলো, এই ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এর ভেতরের কলকবজাগুলো একটু খুলে দেখা যাক। তো ভার্বের আসল ক্ষমতাটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের আগে জানতে হবে এদেরকে ঠিক কিভাবে সাজানো হয়েছে। আর এই সবকিছু শুরু হয় এদেরকে কয়েকটা মূল দলে ভাগ করার মধ্য দিয়ে। দেখুন, একেবারে হাই লেভেলে যদি ভাবা যায় তাহলে সব ভার্বকে মূলত দুটো দলে ভাগ করা যায়। একটা হলো মেইন ভার্বস আর অন্যটা হলো অক্সিলারি বা হেল্পিং ভার্বস। ভার্বের এই যে গোপন জীবন, সেটা বোঝার জন্য এটাকে একটা রোড ম্যাপ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। মেইন ভার্বকে বলা যেতে পারে একটা বাক্যের প্রধান অভিনেতা বা লিড অ্যাক্টর, মানে এটাই হলো সেই ভার্ব যা বাক্যের মূল কাজ বা অবস্থাটা প্রকাশ করে। যেমন ধরুন, যদি বলা হয় শি সিংস আ সং, এখানে এই সিংস শব্দটাই হলো মেইন ভার্ব। আর হেল্পিং ভার্ব হলো সহকারী অভিনেতা বা সাপোর্টিং কাস্টের মতো। এদের কাজ হলো মেইন ভার্বকে সাহায্য করা। কি সাহায্য? বাক্যের টেন্স, মুড বা ভয়েসটা ঠিকঠাক বোঝাতে। প্রধানত তিনটে হেল্পিং ভার্ব আছে, বি, হ্যাভ আর ডু। যেমন শি ইজ সিঙ্গিং, এই বাক্যে ইজ হলো একটা হেল্পিং ভার্ব। তো চলুন প্রথমে এই প্রধান অভিনেতাদের দিকেই নজর দেওয়া যাক। এই মেইন ভার্বগুলো কিন্তু একটা বাক্যের মধ্যে অনেক রকম ভূমিকা পালন করতে পারে। মেইন ভার্বের মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ ভাগটা আছে সেটা হলো অ্যাকশন ভার্বস আর লিঙ্কিং ভার্বস। নাম শুনেই বোঝা যাচ্ছে অ্যাকশন ভার্ব মানে যা কোনো শারীরিক বা মানসিক কাজ বোঝায়, যেমন ধরুন লাফানো বা চিন্তা করা। আর অন্যদিকে লিঙ্কিং ভার্বের কাজটা একটু অন্যরকম। এরা বাক্যের সাবজেক্টের সাথে তার সম্পর্কে আরও কিছু তথ্যকে জুড়ে দেয়, একটা লিঙ্ক তৈরি করে, যেমন এজ বা সিম। এখন কথা হলো, এই দুটোকে আলাদা করে চেনার কোনো সহজ উপায় আছে কি? হ্যাঁ, আছে। এটাকে সমান চিহ্ন বা ইকুয়াল সাইন টেস্ট বলা যেতে পারে। ব্যাপারটা খুব সোজা। ভার্বটাকে এজ বা আর দিয়ে বদলে দেখতে হবে। যদি বাক্যটার মানি ঠিক থাকে তাহলে ওটা একটা লিঙ্কিং ভার্ব। যেমন দ্য কেক ইজ গুড, এটা একদম ঠিকঠাক। কিন্তু যদি বলি অ্যালেন স্মেলস দ্য কেক, এখানে স্মেলসের জায়গায় ইজ বসালে কি হবে? অ্যালেন ইজ দ্য কেক, এটা তো কোনো মানেই হয় না। তার মানে স্মেলস এখানে একটা অ্যাকশন ভার্ব। এরপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ভাগটা সেটা হলো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বস। ট্রানজিটিভ ভার্ব তার কাজটা একটা ডাইরেক্ট অবজেক্টের উপর প্রয়োগ করে। ব্যাপারটা অনেকটা একটা বল ছুড়ে দেওয়ার মতো। যেমন শি লাভস রেইনবোজ, এখানে লাভ বা ভালোবাসাটা রেইনবোজের উপর গিয়ে পড়ছে। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এরকম কোনো অবজেক্ট থাকে না। যেমন দ্য ডগ র্যান, এখানে দৌড়ানোর কাজটা কারো ওপর পড়ছে না। এটার জন্যেও কিন্তু একটা সহজ পরীক্ষা আছে। ভার্বটার পরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যদি বাক্যের মধ্যেই উত্তরটা পাওয়া যায় তাহলে ভার্বটা ট্রানজিটিভ। যেমন শি লাভস, কি ভালোবাসে, রেইনবোজ, উত্তর আছে, তার মানে এটা ট্রানজিটিভ। কিন্তু দ্য ডগ র্যান, কি দৌড়ালো, কোনো উত্তর নেই, তার মানে এটা ইনট্রানজিটিভ। খুবই সহজ, তাই না? বেশ, মেইন ভার্বগুলো তো বোঝা গেল। এখন চলুন আবার আমাদের সেই সহযোগী অভিনেতাদের কাছে ফেরা যাক। এদের মধ্যে কিন্তু একদল খুব স্পেশালিস্ট আছে। এরা হলো মোডাল ভার্বস। মোডাল ভার্ব হলো এক বিশেষ ধরনের হেল্পিং ভার্ব। এদের কাজ হলো বাক্যের মধ্যে নানা রকম পরিস্থিতি তৈরি করা, যেমন কোনো কিছুর সম্ভাবনা, সামর্থ্য, প্রয়োজনীয়তা বা অনুমতি, এই ধরনের ভাবগুলো প্রকাশ করা। মানে এরা বাক্যে একটা আলাদা মেজাজ আর সূক্ষ্মতা যোগ করে।
এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন। এই সাধারণ দেখতে ভার্বগুলো আসলে কতটা শক্তিশালী আর কিভাবে একটা এক রকম কাজ করে। যেমন ক্যান দিয়ে সামর্থ্য বোঝায়, মাইট দিয়ে সম্ভাবনা, আবার শুড ব্যবহার হয় পরামর্শ দেওয়ার জন্য, মাস্ট কোনো কিছুর প্রয়োজনীয়তা বোঝাতে, আর উড ব্যবহার হয় একটা ভদ্র অনুরোধের ক্ষেত্রে। আচ্ছা, এবার এমন এক ধরনের ভার্ব নিয়ে কথা বলা যাক যা প্রায়ই আমাদের, বিশেষ করে যারা ভাষা শিখি, তাদের খুব কনফিউজ করে দেয়। আর সেটা হলো ফ্রেজাল ভার্ব। এরা অনেকটা ছদ্মবেশী ভার্বের মতো কাজ করে। তো ফ্রেজাল ভার্ব আসলে কি? এটা হলো এমন একটা ভার্ব যে একটা পার্টিকেলের সাথে জোড়া বাঁধে। পার্টিকেল মানে অ্যাডভার্ব বা প্রেপোজিশন হতে পারে। আর এই জোড়া বাঁধার পর এমন একটা নতুন মানে তৈরি হয় যার সাথে মূল শব্দগুলোর মানের কোনো মিলই থাকে না। ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা খুব সাধারণ ভার্বের উদাহরণ নেওয়া যাক, যেটা আমরা সবাই জানি, গেট। দেখুন, গেট শব্দটার একা মানে হলো পাওয়া, কিন্তু এর সাথে যদি ছোট্ট একটা করে শব্দ জুড়ে দেওয়া হয় তাহলে কি হয় দেখুন। গেট ওভার মানে হলো কোনো কিছু থেকে সেরে ওঠা বা সুস্থ হওয়া। গেট বাই মানে কোনো মতে চালিয়ে নেওয়া। গেট অ্যাওয়ে উইথ মানে হলো কোনো দোষ করে পার পেয়ে যাওয়া। আর গেট অ্যালং উইথ মানে হলো মিলেমিশে থাকা। ভাবা যায়, মানেটা কিন্তু একেবারে বদলে যাচ্ছে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা এতগুলো ভাগ বা শ্রেণীবিভাগ দেখলাম, এর আসল কারণটা কি? কারণটা হলো, এই বিষয়গুলো যদি পরিষ্কারভাবে বোঝা যায় তাহলে আমরা ভার্বকে আরও অনেক বেশি নির্ভুলভাবে ব্যবহার করতে পারব। আর এমন কিছু সাধারণ ভুল এড়ানো যাবে যা আমরা প্রায়ই করে থাকি। এখানে একটা খুব কমন ভুলের উদাহরণ দেখা যাক, যেটা অনেকেই না জেনেই করে ফেলেন। বাক্যটা হলো, If I would have known your car battery was dead, I would have given you a lift. মানে, যদি আমি জানতাম তোমার গাড়ির ব্যাটারি খারাপ, আমি তোমাকে লিফট দিতাম। এর সঠিক রূপটা হবে if I had known। এই যে if ক্লজ, এর সাথে would have ব্যবহার করাটা একটা খুব প্রচলিত ভুল। দেখতে গেলে এটা খুবই ছোট একটা পরিবর্তন, কিন্তু কথা বলার সময় বাক্যটা ঠিকঠাক শোনাবে কিনা তার জন্য এই ছোট পরিবর্তনটাই একটা বড় পার্থক্য গড়ে দেয়। তাহলে এখন যেহেতু ভার্বের কিছু গোপন রহস্য জানা গেল, আসল প্রশ্নটা হলো এগুলোকে কিভাবে ব্যবহার করা হবে। কারণ মনে রাখতে হবে, বেছে নেওয়া প্রত্যেকটা ভার্বই কিন্তু একটা বাক্যের শক্তি এবং তার স্পষ্টতাকে নতুন করে রূপ দেয়।